বসাই বসাই আমরা আসলে কথা বলতেছিলাম প্লেস নিয়ে, যেটা আমরা বলতেছিলাম মেইনলি ডিস্ট্রিবিউশন চ্যানেল বা চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন বা মার্কেটিং চ্যানেল। সো মার্কেটিং এর মার্কেটিং মিক্স যে 4P কি নিয়ে আমরা কথা বলতেছি। হোপফুলি গতদিন পার্ট 1 আমরা পড়েছি। আমরা ওখানে ডিস্ট্রিবিউশন চ্যানেল মেম্বারদের গুরুত্ব, তাদের কাজ বা চ্যানেল থাকার উপকারিতা বা বিভিন্ন প্রোডাক্ট কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়, ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল, ইন্টেন্সিভ, এক্সক্লুসিভ, সিলেক্টিভ, এগুলোর কথা বলেছিলাম। আজকে পার্ট 2, আজকে আমরা মেইনলি কথা বলবো হোলসেলিং এবং রিটেইলিং নিয়ে। সো আমরা যদি একটু খেয়াল করি, এদিকে আমরা পুরোটা প্রথম থেকে বলতেছিলাম। গতকাল লাস্ট টপিক ছিল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেখানে আমরা এটা দেখাচ্ছিলাম যে ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর অর ডিলার অর এজেন্ট, দেন হোলসেলার, দেন রিটেইলার, দেন কাস্টমার। এটা হচ্ছে ফিনিশ গুডস এভাবে যায়, এবং ম্যানুফ্যাকচারার ফিনিশ গুডস তৈরি করার জন্য র মেটেরিয়াল বা কাঁচামাল লাগে, সেটা তার কাছ থেকে নেয়, তাকে বলে সাপ্লায়ার বা সরবরাহকারী। সো এই সাপ্লায়ারটা হলো একেবারে লাস্টে থাকে, সাপ্লাই শুরুতে শুরু ম্যানুফ্যাকচারার যার কাছ থেকে কাঁচামাল নেয়, এটা হচ্ছে র মেটেরিয়াল ফ্লো। ও আচ্ছা, আর এখান থেকে হচ্ছে ফিনিশ গুডস তৈরি হয়, এরপর থেকে ফিনিশ গুডস। আচ্ছা ব্যাপারটা এরকম। সো আমরা মেইনলি আজকে এই দুইটা নিয়ে কথা বলতে চাই, হোলসেলিং এন্ড রিটেইলিং। যে শব্দ দুটো আমাদের সাথে পরিচিত, এবং বিশেষ করে যারা কমার্সে পড়েছেন ইন্টারমিডিয়েটে, তারা ব্যবসায়িক পরিচিতি কোর্সে দুটো অধ্যায় পেয়েছেন, পাইকারি এবং খুচরা। পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা। বারবার আইডিয়া তো এরকমই, আমরা যা পড়ে আসছি এরকমই। সো যারা নতুন একটু অ্যাটেন্টিভলি শুনবেন। সো ম্যানেজিং ডিস্ট্রিবিউশন চ্যানেল পার্ট 2, আমরা প্রথমে কথা বলবো রিটেইলিং নিয়ে। সো রিটেইলিং এন্ড রিটেইলার, আমরা যদি একটু খেয়াল করি, রিটেইলার অবস্থানটা যদি আমরা বুঝতে পারি, যে রিটেইলার হচ্ছে একটা ব্যবসায়ী বা এমন একটা সত্তা যে সাধারণত হোলসেলার বা ম্যানুফ্যাকচারার বা এদের কাছ থেকে মালামাল সংগ্রহ করে এবং অ্যাবসলিউটলি সে ফাইনাল কনজিউমার যে তাদের কাছে বিক্রি করে, এই এন্টিটিকে বলে রিটেইলার। সো এই যে কাজগুলি, এর সমস্যা বলে রিটেইলিং, এবং যারা এই কাজ করে তাদেরকে রিটেইলার বলে, খুচরা ব্যবসায়ী। আমরা যদি এক্সাম্পল সহকারে বলতে চাই, আমরা সকালবেলায় দেখবেন যে অনেক ভ্যান গাড়িগুলো যারা সবজি বিক্রি করে, এগুলো কারণ বাজারের দিকে যাচ্ছে। ধরো ওখান থেকে ভ্যান ভর্তি করে এসে বিভিন্ন গলিতে ঢুকে বা বিভিন্ন মোড়ে বসে, এবং জি আমরা সেখান থেকে ক্রয় করি, রাইট? সো তারা আসলে যে ক্রয় করে নিয়ে আসে, এটা আড়তদার থেকে বা হোলসেলারদের কাছ থেকে নিয়ে আসে, এবং তারা বিক্রি করে। আমরা যারা কাস্টমার আছি, যারা আসলে পুনরায় বিক্রি করার জন্য অথবা লাভ করার জন্য কিনি না, ভোগ করার জন্য কিনি, ফাইনাল কনজিউমার্স, এদের কাছে বিক্রয় করে, এদেরকে আমরা বলতেছি খুচরা ব্যবসায়ী। সো এই কথাগুলো এখানে মেইনলি লেখা আছে। সো এখানে কয়েকটা শব্দ আমরা যদি একটু মনে করিয়ে দিই, দেখেন আমরা বলতেছি সেলিং প্রোডাক্ট or services directly to final consumers for their personal use, non business use। যাদের কাছে বিক্রি করে, এটা সাধারণত পার্সোনাল কাজে নেয়, ব্যবসায়িক কাজে নেয় না বা ভোগ করার জন্য নেয়। Many institutions like manufacturers, wholesalers and retailers do retailing। এই রিটেইলিং এর যে কাজটা, এটা অনেকেই করে, অনেক সময় হোলসেলারও এই কাজ করে, ইভেন ম্যানুফ্যাকচারারও এই কাজ করে, অনেক পণ্যের ক্ষেত্রে, সকল পণ্যের ক্ষেত্রে না। বাট মোস্ট রিটেইলিং ইজ ডান বাই রিটেলার্স। বাট খুচরা ব্যবসায় মূল কাজটা আসলে রিটেলার্সই করে, অনেকেই কাজ করে থাকে, বাট মেইন কাজটা রিটেলার করে। সো এ বিজনেস হু সেলস কাম প্রাইমারি ফ্রম রিটেইলিং ইজ নোন অ্যাজ রিটেইলার। যে মূলত খুচরা ব্যবসার কাজটা করে তাকে আমরা রিটেইলার বলি। রিটেইলিং এর বাংলা হচ্ছে খুচরা ব্যবসা, এবং যে ব্যক্তি রিটেইলিং করে বা যে ইনস্টিটিউশন রিটেইলিং করে তাকে খুচরা ব্যবসায়ী বলে। ইংলিশে এটা আমরা বলি রিটেইলার। দেখবেন অনেক দোকানে দেখা যায় অমুক রিটেইলার। সো উনি আসলে খুচরা কেনাকাটা করে বা খুচরা বিক্রি করে, এই জায়গাতে বোঝানোর জন্য খুচরা পণ্য রিটেইলিং আর যে খুচরা ব্যবসা করে তাকে রিটেইলার। জি, এর মূল কথা হচ্ছে দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এটা অবশ্যই আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এক্সাম্পল আপনি এখনই বুঝে নেবেন, সবগুলোতে এক্সাম্পল এখানে উল্লেখ করা নাই, এবং আমাদের পার্সপেক্টিভ, বাংলাদেশ পার্সপেক্টিভে বুঝবেন। সো ভেরি ফার্স্ট ওয়ান, টাইপস অফ রিটেইলস, এক নম্বর হচ্ছে স্পেশালিটি স্টোর। আমরা বাংলায় বুঝতেছি স্পেশালিটি মানে বিশেষায়িত একটা দোকানের কথা আমরা বলতেছি। যে সকল রিটেইল দোকানে একই ধরনের অনেক দ্রব্যাদি পাওয়া যায়, বিভিন্ন আইটেমস হচ্ছে একই টাইপের, এটাকে আমরা বলি স্পেশালিটি স্টোর। যেমন লাইব্রেরির বই, শুধু বই ছাড়া কিছু পাওয়া যায় না, বিভিন্ন টাইপের বই পাওয়া যায়। যেমন ফার্নিচারের দোকান, সকল আসবাবপত্র শুধু পাওয়া যায়। যেমন এখানে আরেক এক্সাম্পল আছে, দেখেন স্পোর্টিং গুডস স্টোর, সেটা আমাদের পাশে একটা আছে, বডি স্পা কি যাবে, বডি স্টোর। এখানে শুধু স্পোর্টস আইটেম পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। ফার্মেসি, যেখানে শুধু ওষুধ পাওয়া যায়। সো আমরা বলতেছি এই টাইপের দোকান যেখানে শুধুমাত্র এক টাইপের হিউজ অ্যাসর্টমেন্ট পাওয়া যায়, একে বলে স্পেশালিটি স্টোরস।
সো আইডিয়াটা হচ্ছে একই দ্রব্য হিউজ অ্যাসর্টমেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যায়, এটি বলে স্পেশালিটি স্টোর। সো ফার্নিচার, লাইব্রেরি, ফার্মেসি, স্পোর্টস স্টোর বা ওই যে বিভিন্ন শোরুমগুলো যেখানে কাপড় পাওয়া যায়, এই টাইপের যে ক্লোথিং স্টোর, এগুলোকে আমরা জুতার দোকান, জুতার দোকান, শু স্টোর, এগুলোকে বলে স্পেশালিটি স্টোর। খুচরা দোকানের এই ক্যাটাগরিকে বলতেছে স্পেশালিটি স্টোর। নাম্বার 2 ডিপার্টমেন্ট স্টোর। এখানে 3টা বা 4টা ইস্যু আছে যেটা একটার সাথে একটা আপনি ম্যাচ করে ফেলতে পারেন, এই জন্য একটু অ্যাটিটিউডলি বুঝবেন ডিফারেন্সিয়েশন থেকে। 2 নম্বর আমরা বলছি ডিপার্টমেন্ট স্টোর। A retail organization that carries a wide variety of product lines. S9 is operated as a separate department managed by specialty buyers or merchandisers. আমরা যদি একটু বড় করে বলি, মনে করেন কোন একটা ফ্লোরে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, মনে করেন একটা কাঁচা বাজার ডিপার্টমেন্ট, একটা ফার্মেসি ডিপার্টমেন্ট, এরকম অনেকগুলো দোকান আছে সাপোজ। প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা ম্যানেজার এবং আলাদা আলাদা মার্চেন্ডাইজার বা আলাদা আলাদা স্পেশাল বিক্রেতা আছে যারা প্রত্যেকটা আলাদা আলাদা ম্যানেজ করতেছে। একটা ফুড কোর্ট, আমরা ডিফারেন্সিয়েশনটা পরে করতেছি। সো এই টাইপকে আমরা বলছি ডিপার্টমেন্ট স্টোর। স্যার এটা কি কাইন্ড অফ সুপার শপিং? একটু পরে আমরা আসতেছি, এই সবগুলো একটু আমরা যদি একসাথে শেষ করি তাহলে বুঝতে সুবিধা হবে। সো আইডিয়াটা এখন বোঝেন, এক্সাম্পলটা আমরা সবগুলো বলার পর ডিফারেন্সিয়েট করতেছি। আসেন আসেন, কয়জন স্টুডেন্ট আছে? 3 আর 3 6, 6 4 10 অবধি 12 জন। আমি সহ 13 জন। লাঞ্চ দিবে না। আচ্ছা যাই হোক। সো আমরা ডিপার্টমেন্টটা আবারও বলি, আমরা বলতেছি এটা একটা রিটেল অর্গানাইজেশন যেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, প্রত্যেক ডিপার্টমেন্ট হচ্ছে আলাদা আলাদা ম্যানেজার এবং আলাদা আলাদা বিক্রেতা আছে। স্যার এগেইন এক্সাম্পলটা একটু পরে বলতেছি, আমাদের বুঝতে সুবিধা হবে। পরে আমরা অ্যাক্টিভের কথা আমরা বলতেছি। 2 নম্বরে দেখেন সুপারমার্কেট। এখানে আমরা বলতেছি এ লার্জ, লো কস্ট, লো মার্জিন, হাই ভলিউম, সেলফ সার্ভিস স্টোর দ্যাট ক্যারিজ আ ওয়াইড ভ্যারাইটি অফ গ্রোসারি এন্ড হাউজহোল্ড প্রোডাক্টস। এখানে আইডিয়া হচ্ছে অনেক বড় একটা বিষয়, এখানে কম খরচে কম লাভে তারা বিক্রি করে। এখানে সাধারণত সেলফ সার্ভিস হয়, কেউ আপনাকে দিয়ে দেয়, আপনি এখান থেকে আনতে পারেন। মিনাবাজার আবার বলেন না, এখনো বলেন না, পরে আমরা সবাই বুঝতে পারবো। সো এটা মেইনলি গ্রোসারি এন্ড হাউজহোল্ড প্রোডাক্টস এর ক্ষেত্রে এটা হয়, সকল প্রোডাক্টের ক্ষেত্রে হয় না। আপনি এখানে সাধারণত গ্রোসারি হাউজহোল্ডের বাইরে আর কিছু পাবেন না। ওখানে যে মোটরসাইকেল কিনতে পারবেন না, ওখানে আপনি ফার্নিচার, ক্লোথিং অ্যাজ ওয়েল অ্যাজ কিছু গ্রোসারি দ্রব্য আপনি কিনতে পারবেন। 4 নম্বরটা কনভিনিয়েন্স সিস্টেম। কনভিনিয়েন্স সিস্টেম মানে আপনার পাশের মোড়ের দোকানটা যেখানে আপনি আটা ময়দা সব কিছু কেনেন, এটি করে কনভিনিয়েন্স সিস্টেম। A small store located near a residential area that is open long hours, even 7 days a week, and carries a limited line of high turnover convenience stores. সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা খোলা থাকে মোটামুটি। এই টাইপের যে স্টোরগুলো আপনার পাশে আছে, একটা আবাসিক এলাকার সামনে থাকে, পাশে থাকে, পিছনে থাকে, এই টাইপের দোকানগুলো বলে কনভিনিয়েন্স স্টোর। সো এখানে আমরা প্রথমটার উদাহরণ দিলাম, লাস্টটা উদাহরণ দিলাম, এই দুটো এখনো দিচ্ছি না, পরের দুটোর সাথে আমরা একত্রিত হয়ে দিব। নাম্বার 5 সুপার স্টোর। একটু আগে আমরা বলতেছিলাম ডিপার্টমেন্ট স্টোর, সুপার মার্কেট, এখন বলতেছি সুপার স্টোর। সো এই তিনটা বলার পর একত্রিত ভাবে আমরা বলবো। এই স্টোর মাস লার্জার দ্যান এ রেগুলার সুপার মার্কেট। একটু আগে আমরা বলে আসছি যে সুপার মার্কেটের কথা, এখানে এসে আমরা বলতেছি এটা লার্জার দ্যান সুপার মার্কেট that offers a large assortment of routinely purchased food products, non-food items and services. সুপারমার্কেটটা হচ্ছে সুপারমার্কেট, সুপার স্টোর হচ্ছে সুপারমার্কেটের চেয়ে বড় কিছু। এখানে আরো বেশি অ্যাসর্টমেন্ট থাকে, হিউজ ওই যে বলে না প্রেজেন্স বা হিউজ অ্যাসর্টমেন্ট, অনেক পরিমাণ পণ্যদ্রব্য অ্যাভেলেবেল থাকে যেখান থেকে আপনি কেনেন। এটা নট লাইকলি ডিপার্টমেন্ট স্টোর, নট লাইকলি সুপার মার্কেট, এটা সুপার স্টোর। একটু আমি ডিফারেন্সিয়েট করলে বুঝতে পারবো। এই দুটো একটু বাদ যাচ্ছে, আমরা লাস্টেরটা একটু বলি শপিং সেন্টার, তাহলে চারটা আমরা আলাদা করতে পারবো। শপিং সেন্টার কি আপনার মনে এখন যেটা করতে সেটা শপিং সেন্টার, যেমন বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক বা এই যে ছোটখাটো আছে আমজাদ প্লাজা শপিং সেন্টার। সো এ গ্রুপ অফ রিটেল বিজনেস বিল্ট অন এ সাইট দ্যাট ইজ প্ল্যান্ড, ডেভেলপ, ওন্ড এন্ড ম্যানেজ অ্যাজ এ ইউনিট। এই সবগুলো দেখেন একটা ইউনিটের মতো পরিচালনা করে, যদিও ভিতরে যারা ব্যবসা করে সবাই আলাদা আলাদা। বাট আমরা যখন বলি আমরা বসুন্ধরা সিটিতে দিস ইজ সুপার শপিং সেন্টার। সো এইখানে দুইটা আছে, সুপার স্টোর আর শপিং সেন্টার, এই দুইটা একটু মাথায় রাখেন। সো শপিং সেন্টার আগে একটু আলাদা করে ফেলি। সো আমি আপনি যেটা বুঝছি বসুন্ধরা সিটি, আমজাদ প্লাজা শপিং সেন্টার, বনানী শপিং সেন্টার বা এই যে যমুনা ফিউচার পার্ক, এগুলো শপিং সেন্টার। সো এগুলো আলাদা সাইড করে ফেলেন, বাকি থাকে তিনটা, সুপার স্টোর, সুপার মার্কেট আর ডিপার্টমেন্ট স্টোর। সো আপনি এখন স্বপ্ন আগ্রহ মিনাবাজার যেগুলো ভাবতেছেন, এটাকে কোন ক্যাটাগরিতে ফেলতে পারেন? ডিপার্টমেন্ট স্টোর নাকি সুপার মার্কেট নাকি সুপার মার্কেট? আইডিয়াতে দেখেন সুপার স্টোর আর সুপার মার্কেটের পার্থক্যটা একটু আমরা বুঝি।
আমরা বলতেছি লার্জ লো কস্ট লো মার্জিন হাই ভলিউম সেলস সার্ভিস ক্যারিজ এ গ্রোসারি এন্ড হাউসহোল্ড প্রোডাক্টস। এগুলো এর বাইরে কিছু পাওয়া যায় না, তাহলে এটা হচ্ছে সুপার মার্কেট। সুপার মার্কেটের বৃহত্তম রূপকে আমরা বলতেছি সুপার স্টোর। এখানে আমরা কি বলতেছি, লার্জার সুপার মার্কেট দ্যাট অফার্স লার্জ অ্যাসর্টমেন্ট অফ রুটিনলি পারচেজ ফুড প্রোডাক্টস, নন ফুড আইটেমস এন্ড সার্ভিসেস। আমার কাছে সুপার স্টোর। সুপার স্টোর আছে কিনা আমি কনফিউজ, যেখানে একই সাথে ফুড আইটেম পাওয়া যায়, নন ফুড আইটেম পাওয়া যায়, বিভিন্ন সার্ভিস পাওয়া যায়। আচ্ছা ওর সার্ভিস বাইরে নিতে আছে না? সুপার স্টোর আছে আছে ওটা ভাই। আরে যমুনা নিচে আপনাকে হাইপার শপ আছে না? হ্যাঁ ওটা সুপার মার্কেটের মধ্যে। আচ্ছা আচ্ছা, একটু কনফিউশনের দরকার আইডিয়াটা বলি, এক্সাম্পল খুঁজে বের করতে পারলে ভালো, নাইলে নাই। বাট ওইটা হচ্ছে সুপার মার্কেট, এটা আমরা বুঝছি কিনা, আমরা যেগুলো বলতেছিলাম সুপার মার্কেটে বুঝছি। এই সুপার মার্কেটের যে বড় হয় এবং সেখানে তিনটা আইটেম পাওয়া যায়, ফুড, নন ফুড এবং সার্ভিস। মানে ক্লথিং এমন একটা অ্যাসর্টমেন্ট যদি আমরা দেখি, এটাকে আমরা বলতেছি সুপার স্টোর। নট লাইক যে আপনাদের দেশে ঢাকাতে থাকতে হবে ব্লকটা, এমন আইডিয়াটা এমন। আমাদের দেশে সবচেয়ে বেশি অ্যাভেলেবল যেটা, সেটা হচ্ছে সুপার মার্কেট। আমার একটু বলো সুপার স্টোর। সুপার স্টোর সুপার মার্কেটের চেয়ে বেশি, এর চেয়ে বড় জিমার্ট আছে, জিমার্ট সব পাওয়া যায়। হতে পারে। সো এখানে হচ্ছে আমরা বলতেছি সুপার মার্কেটে দুইটা বিষয় পাওয়া যায়, একটা হচ্ছে গ্রোসারি আর একটা হাউসহোল্ড দ্রব্যাদি, গৃহস্থালী জিনিস পাওয়া যায়। সুপার স্টোরের ক্ষেত্রে বলতেছি যেখানে তিনটা আইটেম পাওয়া যায়, ফুড প্রোডাক্ট, খাওয়া দাওয়ার আইটেম, নন ফুড আইটেম, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন সার্ভিসও পাওয়া যায়। যেমন আপনি সেলুন করবেন বা স্পা করবেন বা অন্য কোনো সার্ভিস নেবেন, ওখানে অ্যাভেলেবল। এই মার্কেটে ঢুকলে হবে, এখানে সব কিছু আছে। এই টাইপের মার্কেটকে আমরা বলতেছি সুপার স্টোর। দুইটাকে আলাদা করতে পারলাম? সার্ভিস না থাকলে তো সব সমস্যা নেই। সার্ভিস থাকতে হবে, প্রোডাক্ট আর নন ফুড। আচ্ছা, এটা যদি সুপার মার্কেটের চেয়ে বেশি পরিমাণে হয়, এটাকে আমরা সুপার স্টোর বলতে পারি। সার্ভিস না থাকলে সমস্যা নেই, ব্যাপারটা এমন সমস্যা নেই। ফিচার করে কি মাসাজ পাওয়া যায়? সো আমরা একটু বলতেছি। সো দ্বিতীয় নম্বর আমরা যেটা বলছিলাম, ডিপার্টমেন্ট স্টোর। বা তাহলে এখন দেখেন সুপার মার্কেট আর সুপার স্টোর এই দুটো যদি আমরা বুঝতে পারি, তাহলে ডিপার্টমেন্ট স্টোর আলাদা করা যায় কিনা? ডিপার্টমেন্ট স্টোর মানে একটা, মনে করেন একটা শপিং এর মধ্যে বা একটা বড় রিটেইল আউটলেটের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবে, সবগুলো ম্যানেজ হবে আলাদা আলাদা ম্যানেজার বা আলাদা আলাদা সার্ভিসম্যান করবে। একটার সাথে একটা রিলেটেড না, এটার সাথে সেলফ সার্ভিস না। একজন ব্যক্তি ওখানে থাকবে, উনি আপনাকে এগুলো দিবেন। স্যার কোনটা? ডিপার্টমেন্ট স্টোর। স্যার এটা যেমন মনে করেন এখানে 5টা দোকান আছে, 5টা ডিপার্টমেন্ট। একটা হচ্ছে গ্রোসারি আইটেম, একটা মার্কেটের ভিতরেই আছে। সাধারণত স্টোর বলতে একটা মার্কেটের মধ্যেই হবে, যেখানে ডিপার্টমেন্টগুলো আলাদা। মনে করেন এখানে 10টা দোকান আছে, 10টা দোকানে 10 টাইপের আইটেম বিক্রি করে এবং প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা ম্যানেজার, আলাদা বিক্রেতা আছে। তাহলে আমরা বলতেছি এটাকে বলতেছি ডিপার্টমেন্ট, প্রত্যেকটা আলাদা। এটা তো ফুড কোর্ট তো। ফুড কোর্ট নট নেসেসারি, ডিপার্টমেন্ট আলাদা আলাদা হইতে হবে। ওটা তো এটা একটা ফুড একটা ডিপার্টমেন্ট। হ্যাঁ, যদি এমনটা হয় 10 ধরনের ফুড বিক্রি করে, প্রত্যেকটা ফুডের সার্ভিস এবং ম্যানেজ আলাদা, এটা আমরা বলতে পারি এটা ডিপার্টমেন্ট স্টোর। মেলা মতো কি হতো? মেলা অনেক ধরনের মেলা ও বিজনেস ফেয়ার কুড বি হইতে পারে, এটা একটা ডিপার্টমেন্ট স্টোর একটা এক্সাম্পল হইতে পারে, যদিও এটা পার্মানেন্ট না, সব গ্রামের জন্য এটা আমরা আর বসুন্ধরা যমুনাতে ফুড কোর্ট যেগুলো, ওগুলো কিন্তু ম্যানেজমেন্ট আলাদা, ম্যানেজার আলাদা, সার্ভিস আলাদা। তো ওটা আমরা টোটালটা মিলিয়ে বললাম এটা শপিং সেন্টার। হ্যাঁ, ইটসেলফ বসুন্ধরা সিটিতে একটা শপিং সেন্টার। ওটার ভিতরে যেটা আছে ওটা ডিপার্টমেন্ট ওইটা ওভাবে ডিপার্টমেন্ট স্টোর বলা মুশকিল, কারণ আমরা শপিং সেন্টারের বৈশিষ্ট্যের মধ্যে এটাই বলতেছি, যেখানে সবগুলো পাওয়া যায় একটা ইউনিটের মতো পরিচালিত হয়। যে বসুন্ধরা সিটি একটা শপিং সেন্টার, যমুনা পিসাপন ইজ তো আমরা যেমন লার্জ ফার্মা, লাস্ট ফর্ম এটা আমরা পরে বলতেছি, সেই নিশ্চয় লার্জ সো আমরা এখন যেগুলো আছে এগুলোতে আসি, পরে আসতেছি যেগুলো আমি বলছি। সো এই আইটেমগুলো বুঝতে পারলেন না, ভেরি ফার্স্ট রেজিস্টার্ড স্টোর, 2 নম্বরে ডিপার্টমেন্ট স্টোর, 3 নম্বরে সুপার মার্কেট, 4 নম্বরে কনভেনিয়েন্স স্টোর, 5 নম্বরে বলতেছি সুপার স্টোর, আর 8 নম্বরে বলতেছি শপিং সেন্টার। এই 6টা বলছি, জি স্যার। বাকি দুইটা একটু আমরা বলি। 7 নম্বরটা হচ্ছে এখানে, 6 নম্বরটা হচ্ছে ডিসকাউন্ট স্টোর। A retail operation that sells standard merchandise at lower price by accepting lower margins and selling at higher value. এই ডিসকাউন্ট স্টোরকে মানুষ আমরা সাধারণত পাইকারি বলি, যেখান থেকে পাইকারি কিনতে পাওয়া যায়। এই যে পাইকারি কিনতে পাওয়া যায় আমরা বলি না, এই যে আমরা কিনি, আমরা সাধারণত ফাইনাল কনজিউমার্স এখানে সাধারণত অনেক কিনলে কম রাখে, এইটা মিন করার জন্য আমরা বলি পাইকারি কিনতে পাওয়া যায়, অর্থাৎ অনেকগুলো কিনলে কম রাখবে। এই আইডিয়াকে আমরা বলছি ডিসকাউন্ট স্টোর। যারা আসলে পাইকারি বিক্রি করে না, ফাইনাল কনজিউমার কাছে বিক্রি করে, কিন্তু আপনি বেশি পরিমাণে কিনলে কম লাভে আপনি ডিসকাউন্ট দেয়, দ্যাট ইজ ডিসকাউন্ট স্টোর, নট এর পাইকারি ব্যবসা। এটা রিটেল বলছে স্যার যে কোনো ব্যবসা হতে পারে, যে কোনো ব্যবসা করতে পারে। আচ্ছা তাহলে 1 নম্বর মোবাইল আইডিয়াটা বুঝছি কিনা, যে আপনি অধিক পরিমাণে কোনো স্টোর থেকে কিনলেন, যে স্টোরটা আপনাকে অধিক পরিমাণে কম লাভে দেয়, ফাইনাল ইউজের জন্য দেয়, এই আইটেমকে আমরা, এই আইডিয়াকে আমরা বলছি ডিসকাউন্ট স্টোর। আইডিয়া দেখুন কি ওয়ার্ডিং গুলো দেখেন, sells standard merchandise
at lower price by accepting lower margin and selling it at higher volume অনেক পরিমাণে যদি আপনি ওখান থেকে কেনাকাটা করেন আপনাকে লো প্রাইসে অর্থাৎ লোয়ার মার্জিনে তারা আপনাকে ছেড়ে দেবে ডিসকাউন্ট এই টাইপের স্টোর এটা কিন্তু সব দোকান দেয় না সো এই টাইপের যারা দেয় তাদের সেই দোকানগুলোকে আমরা সাধারণত লোকালি বলি এর কাছে পাইকারি ব্যবসা এখানে পাইকারি সেল হয় মানে পাইকারি সেল বলতে আমরা হোলসেল মিল করি না আমরা মিল করি এখানে কম দামে পাওয়া যায় হোপ মার্কেট আমরা যদি বলি না আমরা দুই ভাবে বিক্রি পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করি তাহলে আপনি বেশি পরিমাণে কিনলে ছাড় দিব আর একটা কিনলে দাম বেশি দিব স্যার বড় মুদি দোকান আছে এরকম অনেকগুলো যেমন মুদি আইটেমই মানে মুদ্রিত মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি করে পাইকারি দোকান এরকম হয় যেমন অনেকে ব্যবসার জন্য এক জায়গা থেকে 20-25টা থ্রি পিস বা শাড়ি নিল যেমন আমার মা বিজনেস করতে ওই ক্ষেত্রে দেখি তো ওইখান থেকে নিলে স্যার 10টা শাড়ি যদি কথার কথা কিন্তু 1000 টাকা আসে সে ওই হিসাব করে স্যার 20% বা 15% একটা ডিসকাউন্ট দেয় জি অ্যাবসলিউটলি এটা আমরা বলছি ডিসকাউন্ট এটা শব্দ কোনটা বিশেষ শব্দ আমরা দেয় the last one is off price retailer a retailer that buys at less than regular wholesale price and sells at less than retail examples are factory outlets independents and warehouse clubs মনে আপনি শাড়ি নেবেন আপনি যদি গাজীপুরের পাকিজাতে যান পাকিজার সামনে কারখানার সামনে ওদের নিজস্ব একটা আউটলেট আছে ওখান থেকে যদি কেনেন কম দামে পাওয়া যায় ওই শাড়িটা আপনি বনানী মার্কেট থেকে কেনেন বেশি দামে এই যে পাকিজার ওখানে যে আপনি কিনবেন এই যে পাকিজার নিজস্ব আউটলেট এটাকে আমরা বলছি অফ প্রাইস রিটেইলার এর রেগুলার রিটেইলার না এই নিজস্ব আউটলেট আছে সেখানে অফ প্রাইসে বিক্রি করে অফ প্রাইস মানে কম দামে বিক্রি করে এটা অনেকভাবে হতে পারে ফ্যাক্টরির নিজস্ব আউটলেট থাকতে পারে কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো রিটেইলার এটা তাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারে কম দামে হতে পারে যেমন বলে ভাই আমি সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে নিয়ে আসি এইজন্য আমার একটু দাম কম খুব বিক্রি হতে পারে আর অর্ডারস ক্লাবস হতে পারে সবাই সমিতির নাম শুনছেন সবাই সমিতি এই যে বিভিন্ন সবাই সমিতিতে দেখুন আউটলেট থাকে তাদের নিজস্ব আউটলেট আছে তারা সেখানে কম দামে বিক্রি করে যদিও অনেক ক্ষেত্রে সদস্য ছাড়া কিনতে পাওয়া যায় না অনেক ক্ষেত্রে উন্মুক্ত থাকে সবার জন্য সো এই আইডিয়াকে আমরা বলছি অফ প্রাইস রিটেইলার্স সো আমরা 8 ধরনের রিটেইলারের নাম বললাম তো 8টা সো প্রত্যেকটা আলাদা আলাদা দয়া করে কনসেপ্ট ওইভাবে বুঝে ওইভাবে एग्जांपल দিয়ে আসবেন স্যার আপনি যদি সেটার একটা করে বলুন সবগুলো বলুন আপনি বাসে থেকে দেখবেন কোনটা খুঁজে পাবেন ওটা আমি আবার বলে দেব সো এই 8টা বুঝতে কোনো সমস্যা আছে না স্যার ইয়াতে ফোনটা দেখো সামনে ফোন আছে জি স্যার জি স্যার না স্যার ফোনটা মানে ফোন আছে বলতে ফোন রাখছে ইউজ আচ্ছা ফোনটা একটু ব্যাগে ইউজ না করলে চোখ পড়তেছে এদিকে দেন আমরা বলতেছি আচ্ছা আপনি যে কোশ্চেন বলছেন ভিজুয়াল অর্গানাইজেশনাল অ্যাপ্রোচ অফ রিটেল স্টোর সো আমাদের চোখের সামনে যত রিটেল স্টোর আমরা দেখি এটা আসলে কিভাবে অর্গানাইজ হয় সংগঠিত হয় কি করে কিছু আমরা দেখি প্রত্যেকটা মালিক আলাদা আলাদা কিছু দেখি একই মালিক আলাদা আলাদা জায়গায় দোকান আছে কিছু দেখি এক এক শহরে এক এক রকম দোকান আছে একই নামে দোকান আছে এর মালিক কি একজন কিনা বিভিন্ন বিষয় আছে তো এগুলো অর্গানাইজ হয় সাধারণত দুইভাবে একটা হচ্ছে সেমি স্টোরস একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ সেমি স্টোরস মানে টু অর মোর আউটলেটস দ্যাট আর কমনলি ওন অ্যান্ড কন্ট্রোল সাধারণত দুই বা ততোধিক দোকান একইভাবে যদি ম্যানেজ হয় এবং ওন হয় এটাকে আমরা সেমি স্টোর বলি এর সাধারণত মালিক একজনই হবে মালিকানা চেঞ্জ হয় না মালিক সাধারণত একজনই হবে সো স্বপ্ন মীরা বাজার পিজা প্রিন্স বাজার পিজা পিজ্জা না না এটা আলাদা মানে ফ্র্যাঞ্চাইজ আসলে ফ্র্যাঞ্চাইজ একটু না সবগুলো ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা এমন না সো এই যে এগুলো আপনি যেগুলো দেখতেছেন এগুলো সব সেম স্টোরের মধ্যে চলে এর মালিক স্বপ্নের মালিক একজনই এই স্বপ্ন বিভিন্ন আউটলেট দিছে এটা ম্যানেজ হয় ওন হয় একজনই সেটি বলে সেম স্টোর সো আপনি চাইলে এই এক জায়গায় এই দোকান দিতে পারবেন না ওর মালিক চাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করে দিতে পারে সেটা আলাদা যেভাবেই হোক মালিকানা কন্ট্রোল একটা ওয়ান এন্টিটি হিসেবে হয় এটাকে বলে আমরা সেম স্টোর সেম স্টোর সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে স্বপ্ন মীরা বাজার এগুলো দুই নম্বর হচ্ছে ফ্র্যাঞ্চাইজ এটাকে আমরা বলতেছি যদি কোন প্রতিষ্ঠান তৃতীয় কোনো পক্ষকে তাদের সাথে একটা কন্ট্রাক্টের মাধ্যমে তাদেরকে রাইট দেয় যে তারা আমাদের পণ্য বা আমাদের লোগো আমাদের সুনাম আমাদের ভ্যালু আমাদের নামে ব্যবসা করতে পারে যে কোনো একটা ভিত্তিতে প্রফিট শেয়ারিং আর কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট কন্ট্রাক্টিং যাই হোক না কেন ইস্যু তখন এই সিস্টেমকে বলে ফ্র্যাঞ্চাইজ সিস্টেম এখানে যে ফ্র্যাঞ্চাইজার যে অর্গানাইজেশন ফ্র্যাঞ্চাইজ দেয় একেবারে ফ্র্যাঞ্চাইজার আর যারা ফ্র্যাঞ্চাইজ দেয় বিজনেস পিপল এদেরকে বলে ফ্র্যাঞ্চাইজ একটা দোকানে তো আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করাই কি না এটা শুধু ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করলে হবে as like KFC আমাদের নিচে যেটা কেএফসি ফ্র্যাঞ্চাইজ স্যার অ্যাপেক্স এর এরকম একটা এক্সাম্পল আছে অ্যাপেক্স কি ফ্র্যাঞ্চাইজ সিস্টেমে না, একবার অন্য আইটেম
অন্য অন্য আইটেম item আলাদা। এটা আলাদা কেস, এটা আলাদা কেস। বুঝতে পারছি, এটা আলাদা কেস। এটা আলাদা। এই ফোন কাজে কার আর ফোন থেকে ফোন কভার করে এই জন্য তো ফোন কভার করতেছে। আপনি যেটা বলছেন পরে আসতেছে, আমরা আগে যে আইটেম আছে এটা বুঝি। ফ্রাঞ্চাইজ মানে হচ্ছে আমরা একটু ওয়ার্ডিং গুলো এখানে দেখি। এ কন্ট্রাকচুয়াল অ্যাসোসিয়েশন ভিডিও ম্যানুফ্যাকচারার হোলসেলার অর সার্ভিস অর্গানাইজেশন অর্থাৎ এদেরকে ফ্রাঞ্চাইজার বলে an independent business people franchisee who buy the right to own and operate one or more units in the franchise system যে কোনো একটা প্রফিটের মাধ্যমে যে কোনো একটা কন্ট্রাক্টের মাধ্যমে যদি কোনো ব্যবসা ম্যানুফ্যাকচারার বা হোলসেলার বা সার্ভিস যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান অন্য কোনো একটা স্বাধীন ব্যবসায়ীকে তাদের পণ্য তাদের সুনাম তাদের গুডউইল তাদের ভ্যালু নিয়ে ব্যবসা করার সুযোগ দেয় এটাকে বলে ফ্রাঞ্চাইজ। যেমন কেএফসি পিৎজা পিৎজা তারপর হচ্ছে যে এরা ওয়ার্ল্ডের যত চলে সব ফ্রাঞ্চাইজি সিস্টেম। যেমন বাংলাদেশে আছে হচ্ছে কোকা-কোলা পেপসিকো তো সব ফ্রাঞ্চাইজি সিস্টেম ব্যবসা চলে সব ফ্রাঞ্চাইজি সিস্টেম। সো পেপসিকো হ্যাঁ জি এটা বুঝতে কোনো সমস্যা আছে? চেইন স্টোর আর ফ্রাঞ্চাইজ ওকে তাহলে আমরা একটু সামনে সো রিটেইলে আর কোনো বিষয় নেই। রিটেইলে আমরা তিনটে বিষয় বলতেছি। এক রিটেইলিং বলতে কি বুঝি, দুই নম্বরে আমরা বলতেছি রিটেইলার কত প্রকার হয় 8টা টাইপের, আর তিন নম্বরে আমরা বলতেছি হচ্ছে যে কিভাবে এটা অ্যাপ্রোচ হয় ম্যানেজমেন্ট কিভাবে হয়। দুইটাই ইস্যু এটা হচ্ছে চেইন আর একটা হচ্ছে ফ্রাঞ্চাইজ। যে আমরা হোলসেলিং আসতেছি হোলসেলিং এন্ড হোলসেলার ফ্র্যাঞ্চাইজি এন্ড ফ্র্যাঞ্চাইজার বললেন না? হ্যাঁ যে সার্ভিস যে অর্গানাইজেশন ফ্রাঞ্চাইজ দেয় তাদের ফ্র্যাঞ্চাইজার বলে আর যারা নেয় এদেরকে ফ্র্যাঞ্চাইজি বলে। এমপ্লয়ার আর এমপ্লয়ি হ্যাঁ এমপ্লয়ার আর এমপ্লয়ি। সো আমরা যদি আবার এখানে একটু খেয়াল করি আমরা দেখতেছি হোলসেলারের অবস্থানটা আসলে কোথায়। এর সাধারণত ডিলার বা ম্যানুফ্যাকচারার্স থেকে মালামাল সংগ্রহ করে এবং সাধারণত বিজনেস পারপোজে আবার যারা বিক্রি করতে চায় মেইনলি রিটেইলার তাদের কাছে বিক্রি করে। এটা হচ্ছে হোলসেলারের অবস্থান। So all activities involved in selling goods and services to those buying for resale or business use. যারা সাধারণত রিসেল করে প্রফিট করতে চায় অথবা বিজনেস উদ্দেশ্যে নতুন পণ্য ইউজ করতে চায় তাদের কাছে বিক্রি করে এই এন্টিটিকে আমরা বলি হোলসেলিং। এবং যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কাজটা করে তাদেরকে আমরা বলি হোলসেলার। A firm engaged primarily in wholesaling activities is known as wholesaler. So বাংলা এটাকে বলে পাইকারি ব্যবসা এবং যারা এই কাজটা করে তাদেরকে বলে পাইকার। দ্যাট ইজ হোলসেলার। হোলসেলার। সো এটা অনেকগুলো সিনোনিম আছে যেমন বলে আড়তদার। স্যার হোলসেলার রিটেলার মধ্যে তফাৎ? আচ্ছা আড়তদার বোঝেন আড়তদার পাইকারি মহাজন বোঝেন আরবদার জি স্যার মহাজন। আচ্ছা মহাজন আড়তদার পাইকার সব একই কিন্তু সব হ্যাঁ। বিজনেস অ্যাক্টিভ সিনোনিম আকারে ইউজ করা হয়। সো হোলসেলার রিটেলিং পার্থক্য কি? হোলসেলার দেখেন মালামালটা সংগ্রহ করে সাধারণত ডিলার বা এজেন্ট বা এদের কাছ থেকে অথবা ইনভেস্টরের কাছ থেকে সংগ্রহ করার পরে বিক্রি করে রিটেলারের কাছে। আর রিটেলার মালামাল সংগ্রহ করবে বা পায় বসে হোলসেলারের কাছে বিক্রি করে কনজিউমারের কাছে। পার্থক্য এখানে হোলসেলার বিক্রি করে হোলসেলার কেনে পুনরায় বিক্রি করার জন্য রিটেলারের কাছে বিক্রি করে। রিটেলার কিনে বিক্রি করে এই যাদের কাছে বিক্রি করে এরা পুনরায় বিক্রি করতে চায় না এটা ভোগ করার জন্য কেনে করার জন্য। তাহলে এই যে স্টেজে উনি হোলসেলিং আগে রিটেলিং করে সো এই যে পার্থক্য এখানে ব্যাপারটা এরকম। মেয়েদের বুঝতে স্যার মেয়েদের সামনে ফোন আছে রিটেলিং খুচরা বিক্রেতা তাহলে হোলসেলার উনি রিটেলিং তো খুচরা বিক্রেতা হ্যাঁ আর হোলসেলারটা পাইকারি পাইকারি অনেক পরিমাণে বিক্রি করে। আপনার কাছে একজন কিনতে যাবে আপনি কিছু বিক্রি করবেন না। সকালে কাঁচা বাজারে যাবেন কারণ বাজারে যে আড়তদার কাছে যাবে ভাই আপনি যে কাঁচা বাজারে দিবেন আপনাকে দিবে না কিন্তু বলবে ভাই ভ্যান থেকে নিন আমরা ভ্যানে দিয়ে দিব এরকম হতে পারে। হ্যাঁ সো এটা হচ্ছে হোলসেলিং। আমরা এখানে বাট স্যার বলেন মানে কোম্পানি ভিত্তিকে ডিলার আর হচ্ছে হোলসেলার কিন্তু সেম ম্যাক্সিমাম যেমন ডিলারশিপ থাকে। অনেক কোম্পানি থেকে হোলসেলিং টা নাই সকল কোম্পানি থেকে হোলসেলিং থাকে না। সরাসরি ডিলারশিপ কাজ করছে। একটু নিজেরা কথা বলুন একটু কথা না বলি আমাকে বলুন আমাকে নিজেরা আলোচনা করেন না। ওই হোলসেলের কথা বলবো। আচ্ছা এটা যারা হোলসেলে প্যাড বিক্রি করে অনেকগুলো আছে ওরা একটা চেক করে দিবে না দিবে না ওরা সাইলেন্স চলতে দিবে। হ্যাঁ স্যার বললেন New market ওনাদের এর সেট দোকান আছে। বানানো থাকে এক্সেল সাইজ এল সাইজ এক্স সাইজ এরকম। নিউ মার্কেটে যে স্যার বিশেষ বিল রেস্টুরেন্ট ইয়েতে আছে ওগুলো আপনারা পাইকারি বিক্রি করেন। আচ্ছা আমরা শেষ করি আমরা আলোচনা আসতেছি একটু প্লিজ একটু পরে আলোচনা করি। দেন আমাদের ইস্যু হচ্ছে মেজর চ্যানেল ফাংশনস অফ হোলসেলার। হোলসেলার আসলে অনেকগুলো কার্যক্রম সম্পাদন করে যেটা সাধারণত রিটেলার করে না। সো হোলসেলিং এর কাজগুলো আমরা একটু দেখে নিচ্ছি। খুব ইজি ওয়ার্ড
যেটা বুঝতে পারবেন না সেটা আমি বলবো, বাকিগুলো খুব বেশি কথা বলছি না। ভেরি ফার্স্ট ওয়ান সেলিং এন্ড প্রমোটিং। সো হোলসেলার মূল একটা কাজ হচ্ছে সেল করা রিটেলারের কাছে অ্যাজ ওয়েল অ্যাজ সে যে পণ্য বিক্রি করতেছে প্রমোশন দেওয়া। যেমন আপনাকে যদি একটু বলি, আপনি সকালে আসতেছে যে মনে করেন ফেয়ার অ্যান্ড লাভলি বিজ্ঞাপন দেখছেন রাস্তার মোড়ে, আপনার কি মনে হয় এলিভের কোম্পানি এখানে এসে বিজ্ঞাপন দিচ্ছে? না। আসেন এলিভের কোম্পানি আসলে বিজ্ঞাপন দিতে দিয়েছে এখানে বিজ্ঞাপন। তার যে ডিলার আছে ডিস্ট্রিবিউটর বা এজেন্ট বা হোলসেলার যারা আছে তারা দিচ্ছে। খুব সিম্পল, এই প্রমোশন তারা করে। যদিও এখানে অনেক কন্ট্রাক্ট থাকে, আমরা বিস্তারিত যাচ্ছি না, বাট এই কাজটা তাদের সেলিং এন্ড প্রমোটিং। দেন বাইং এন্ড অ্যাসেটমেন্ট বিল্ডিং। এটা কি পুরোটা স্যার ডিলারই গ্রহণ করে? সাধারণত সব ডিলারই। ও খরচ বহন করার ইস্যুটা আছে, এটা ডিপেন্ড করে ওই যে প্রফিট শেয়ারিং এর ইস্যুটা। ওই ব্র্যান্ড প্রমোট করতেছে না স্যার, এটা তো ওদের প্রফিট আছে না। ওখানে কন্ট্রাক্ট উপর নির্ভর করে যে খরচ কে দিতে, কত পার্সেন্ট কে দিতে। ওভাবে যে চাপকে ধরে কি সাউন্ড করা যায়? সাউন্ড করার জন্য সিস্টেম দিতে হয়। মানে ভয় কাজ করে। আচ্ছা যাই হোক, দুই নম্বর আমাদের বাইং এন্ড অ্যাসর্টমেন্ট বিল্ডিং। হোলসেলার ক্যান সিলেক্ট আইটেমস এন্ড বিল্ড অ্যাসর্টমেন্ট নিডেড বাই দ্য কাস্টমার্স দেয়ারবাই সেভিং মাসল। এর মেইন হচ্ছে হোলসেলার পণ্য ক্রয় করে এবং তাদের রিটেলার অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমারের কি রকম লাগবে সেরকম পরিমাণে অ্যাসর্টমেন্ট বিল্ড করে করে বিক্রি করে। মনে করেন 1 মণ বিক্রি করছে, 1 মণ ক্রয় করছে, তাহলে কয়টা ভাগ করবে 1 মণকে? 5টা নাকি 8টা? এটা ডিপেন্ড করে তার রিটেলার বা তার কাস্টমার কারা আছে, তার কি রকম কিনবে, তারপর ভিত্তি করে তারা ভাগ করে করে বিক্রি করে। বাল্ক ব্রেকিং। বাল্ক ব্রেকিং এর বাংলা হচ্ছে অনেক বড় বোঝা ভাগ করে করে ছোট করা। আপনাকে যেটা বলতেছিলাম, হোলসেলার্স সেভ देयर কাস্টমার্স মানি বাই বাইং ইন কার্লোড লটস ব্রেকিং বাল্ক ব্রেকিং লার্জ লটস ইন স্মল কোয়ান্টিটিস। সিম্পল যে একজন হোলসেলার 5 মণ কাঁচামরিচ কেনে, দেন এটা রিটেলারের কাছে মনে করেন 5 জনের কাছে ফলের মতো যে এক কার্টুন এক কার্টুন কিনে আস্তে আস্তে 1 কেজি 1/2 কেজি করে বিক্রি করে, এটাকে বলে বাল্ক ব্রেকিং। সো এটা বলতেছে যে কাস্টমারদের টাকা বাঁচাই দেয়। খুব সিম্পল, আপনাকে যদি বলা হতো যে ফল কার্টুনের নিচে কেনা যাবে না, 1 কার্টুন করে কিনতে হবে, মুশকিল। যারা আমদানি রপ্তানি ব্যবসায়ী একটু বোঝেন, মাঝে মাঝে দেখবেন যে ছোটখাটো ব্যবসায়ী যারা আমদানি রপ্তানি মাল আনতে পারতেছে না, কারণ আপনাকে জাহাজ একটা পুরোটাই ভাড়া দিতে হবে, এখন কোনো জাহাজ আসতেছে না। এখন জাহাজ আনতে হলে আপনি তো সাধারণত যেটা করেন কার্টুন ভাড়া দেন, কিন্তু এখন বলতেছে একটা পুরো জাহাজটা আপনাকে ভাড়া দিতে হবে। সো মুশকিল। সো আমরা এক্ষেত্রে একই কথা বলতেছি, যদি এমন হয় তো একটা শার্ট কিনতে পাওয়া যায় না, শার্ট 1 ডজন আকারে আসে, আপনাকে শার্ট কিনতে হলে 1 ডজন কিনতে হবে, তাতে মুশকিল হবে। এটাই আমরা বলতেছি বাল্ক ব্রেকিং। মাঝে মাঝে আপনি বাজার করতে গেলে বা মার্কেটে গেলে দেখবেন একটা বিক্রি করবো না ভাই, গাছ 2টা আছে 2টা নিলে নেন, না বাজার আছে অনেক মার্কেটে হয়। আগের স্লাইডটা একটু দেখি। আগের স্লাইডটা এটা স্লাইড আমরা বলতেছি 3টা ইস্যু: সেলিং, প্রমোটিং, দেন বাইং এন্ড অ্যাসর্টমেন্ট বিল্ডিং, এন্ড দেন বাল্ক ব্রেকিং। বোঝা ছোট করা, বিক্রি করা। নাম্বার 4 ওয়ারেহাউজিং এর বাংলা হচ্ছে গুদামজাতকরণ। বাংলায় বলে গুদামজাতকরণ। দ্যাট ইজ মেইনলি আড়তদাররা যেটা করে আর কি, পণ্য নিয়ে এসে এক জায়গায় রাখে স্যার, স্টকে রেখে দেয়। হ্যাঁ, এটাকে বলে ওয়ারেহাউজিং। সময়ের সাথে সাথে আলু বসে না, আলু স্টোরেজ, কোল্ড স্টোরেজ বসে না, এটাকে মেইনলি ওয়ারেহাউজিং বলে। সো এটা মেইনলি হোলসেলাররা করে। এখন অনেক ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার যারা তারাও করতে পারে অনেক প্রোডাক্টের ক্ষেত্রে। ডিমান্ড বাড়ানোর জন্য করেছেন, এখানে অর্ডার আসছে হোলসেল দেয়। ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে পরিবহন। হোলসেলাররা যেটা করে আপনার মাল আপনার বাসায় পৌঁছে দেয়, বা দেখবেন অনেক সময় যেটা হয় অনেক পণ্যের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটর বা ডিলাররাও করে থাকে। আপনার ফ্রিজ কিনছেন বা রেফ্রিজারেটর কিনছেন, তো এদিকে আপনি নিয়ে আসেন, তারা আপনার বাসায় পৌঁছে ইনস্টল করে দিয়ে যায়। সো অনেক বড় বড় প্রোডাক্টের ক্ষেত্রে এটা হয়, এটা হোলসেলাররাও করে যে আপনি যদি 5 মণ মাল কেনেন তাহলে আপনার বাসায় পৌঁছে দেয়। হ্যাঁ, এখানে ইস্যু আছে যে কি দেয়া যাবে? খরচ কারা দিবে। আপনারা অ্যাকাউন্টিং করছেন না, আন্ত খরচ বহি খরচ বলে আছে, আন্ত ভবন বহির্ভবন। সো এটা হ্যাঁ স্যার, বিজনেস অন পয়েন্ট এটা ডিপেন্ড করে। দেন ফাইন্যান্সিং, অনেক সময় যেটা ম্যানুফ্যাকচার বা ডিলার যারা আছে তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করে, আর্থিক সহযোগিতা করে থাকে, এটা হচ্ছে ফাইন্যান্সিং, অর্থায়ন করা। দেন প্রবাবলি রিস্ক বিয়ারিং। হ্যাঁ, রিস্ক বিয়ারিং মানে হচ্ছে যে ঝুঁকি গ্রহণ করা। ভাই মাল দেন, বিক্রি না হলে আমি বুঝবো, বা ড্যামেজ হলে আমি দিব। এই ইস্যুটাকে আমরা বলছি রিস্ক বিয়ারিং। যেমন এখানে কিছু শব্দ আছে দেখেন, যদি চুরি হয়ে যায়, ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারও আছে এর মধ্যে। ড্যামেজ, স্পয়েলেজ এন্ড অবসোলেন্স, যদি এটা না চলে সবকিছু দায়িত্ব হোলসেলার নিয়ে থাকে। এটা অবশ্য ডিলার এজেন্টরা নেই না। এখানে একটা বিষয় আছে, আমরা হয়তো এখানে আছে, আলোচনার সামনে আছে, এটা এখন না বলি। মার্কেটিং ইনফরমেশন তথ্য প্রদান করা। হোলসেলাররা আসলে এদেরকে এবং এদেরকে তথ্য দেয় আসলে কাস্টমাররা কোন পণ্যটা চায়। এটা আসলে ম্যানুফ্যাকচারার বুঝবে না যদি এই ফ্লো না থাকে। তো আমরা বলতেছিলাম এটা হচ্ছে প্রোডাক্ট ফ্লো এভাবে যায়, ইনফরমেশন উল্টো করে যায়, এটা হচ্ছে ইনফরমেশন ফ্লো বলে। সো কাস্টমার আসলে কি চাইলে ম্যানুফ্যাকচারার কিভাবে জানবে? আপনি রিটেলারকে বলেন, রিটেলার হোলসেলারকে বলে এভাবে যায়।
দেন ম্যানেজমেন্ট সার্ভিস এন্ড অ্যাডভাইস অনেক সময় যেটা হয় হোলসেলার যারা আছেন ডিলারকে বা ম্যানুফ্যাকচারকে ম্যানেজমেন্টে ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক সহযোগিতা করে থাকে, বিভিন্ন উপদেশ পরামর্শ দিয়ে থাকে। প্রোডাক্টের প্রাইস আমরা খাই কমাইলে বলতে পারে, সেটা আমরা বলছি। দেন টাইপস অফ হোলসেলার্স, এইটাই আমরা বলতে চাচ্ছিলাম। আমরা গতবার বললাম টাইপস অফ রিটেলার্স, ওখানে ছিল 8টা, এখন আমরা বলতেছি টাইপস অফ হোলসেলার্স, মাত্র 3টা। সো বোঝাটা জরুরি আইডিয়াটা। নাম্বার 1 মার্চেন্ট হোলসেলার। আমি আপনি হোলসেলার বলতে সাধারণত যেটা বুঝি এটা হচ্ছে মার্চেন্ট হোলসেলার, যারা সাধারণত একটা পণ্য কেনে নিজের মতো করে আবার বিক্রি করে, যত টাকা লাভ করতে পারে এটা তার। সো আইডিয়া ইজ an independently owned wholesale business that takes title to the merchandise it handles. এটা সাধারণত নিজের টাকায় পণ্য কিনে এটা আবার বিক্রি করে প্রফিট করে, এটাকে বলে হোলসেলিং। এটা হচ্ছে মার্চেন্ট হোলসেলার। আমি আপনি যেটা হোলসেলিং বলছি এটা সেটা মার্চেন্ট হোলসেলার। 2 নম্বরটা আমরা বলছি ব্রোকার। ব্রোকারের বাংলা হচ্ছে দালাল। দালাল বলেন না? হ্যাঁ, দালাল। সো দালালের কাজ হচ্ছে সাধারণত পণ্য কেনে না, ক্রেতা এবং বিক্রেতা দুজনকে একত্রিত করে দেয়, একটা কমিশন নেয়, এটাকে বলে ব্রোকার। গরুর দালাল ছিলেন আপনারা? জমির দালাল, গরুর দালাল, দালাল তো বলছেন স্যার গাড়ির দালালও দেখা যায়। সো গাড়ির দালাল সব জায়গায় আছে। So, সো এখানে আমরা যেটা বলতেছি স্টক মার্কেটে যে ব্রোকারেজ হাউস থাকে ওগুলো দালাল ওটা একই। সো এটা হচ্ছে বায়ার এবং সেলারকে একত্রিত করে একটা কমিশন পায়, একটা রিভিউ পায়, এটা আমরা বলছি দালাল। সো আইডিয়াটা দেখেন, এ হোলসেলার হু ডাজ নট টেক টাইটেল টু গুডস, এ পণ্য বা সেবার টাইটেল বা মালিকানা নেয় না, and whose function is to bring buyers and seller together, এই দুজনকে একত্রিত করে দেয় and assist in negotiation, এবং তাদের মধ্যে নেগোসিয়েশন করতে সহযোগিতা করে। এটা হচ্ছে ব্রোকারের কাজ। and the last one is agent. সো আমরা দেখেন এখানে এজেন্ট বলছে না, এখন হোলসেলারের একটা ক্লাসিফিকেশন এসে আমরা এজেন্ট বলতেছি, একই কথা, ব্যাপারটা একই। A wholesaler who represents buyers or sellers on a relatively permanent basis performs only few functions and does not take title to goods. So এজেন্টের এখানে আপনি বলতে পারেন এজেন্ট, ডিস্ট্রিবিউটর, ডিলার, একই কথা, একই ওয়ার্ড, একটা কোম্পানি একইভাবে ইউজ করে। এই কাজ হচ্ছে সাধারণত আপনার পণ্যের মালিকানা সে নেয় না, সে ডিলারশিপে বা এজেন্ট বা ডিস্ট্রিবিউটরশিপ হিসেবে থাকে, আপনার পণ্য এখানে থাকবে, এখান থেকে বিক্রি হবে, মালিক কি সে না, বিক্রি হলে একটা প্রফিট বা কমিশনশিপ পাবে, না হলে আপনার পণ্য আপনি নিয়ে যাবেন, এটাকে বলে এজেন্টশিপ, ডিলারশিপ। আবার বলছি, মনে করেন একটা শোরুম দিলেন আপনি ওয়ালটনের সাথে একটা কন্ট্রাক্টে গেলেন যে শোরুম দিলেন, ওয়ালটন আপনাকে এখানে মাল পাঠিয়ে দিল, আপনি কি ওয়ালটনের মালগুলো কিনছেন? কেনেন নাই, কিন্তু এই একটা মাল বিক্রি হলে মতন 2000 টাকা লাভ হবে, 1000 টাকা আপনি নেবেন, 1000 টাকা ওয়ালটন নেবেন। যদি বিক্রি না হয় তাহলে কি আপনার লস হবে? এটা ভাড়া আছে, ভাড়াটা একদম আপনার এই যে ভাড়া, দোকান, এগুলো আপনার, শোরুম আপনার, কিন্তু মাল আপনি কিনতেছেন না। আচ্ছা, শোরুম বিজনেসের সাথে তো এসেছে যে ফুলফুলি তারপরে ম্যাক্সিমাম এরকমই চলে, এরকম মাল পাঠালে তারপরে বিক্রি হয়, টাকাটা নিয়ে Profit share। প্রফিটটা শেয়ার করে। যে এরকম মাইন্ডেড, এরকম এটাকে বলে এজেন্ট। হয়ে গেল ওগুলো এজেন্ট এজেন্ট বা প্রতিনিধিরা, ডিস্ট্রিবিউটর, ডিলারশিপে একই জিনিস, সিমিলার সাইড এগুলো বুঝছি কিনা? সো মার্চেন্ট হোলসেলার মানে আমরা যেটা বুঝি কমনলি এটা মাল কিনে আর বিক্রি করে লাভ করে। ব্রোকার মানে হচ্ছে দালাল টাইপের, বা দালাল বিক্রেতাকে একত্রিত করে নেগোশিয়েট করে এবং একটা কমিশন সে পায় বা একটা লাভ সে করে। আর এজেন্ট হচ্ছে সে মালিকানা নেয় না, কোনো মাল সে কেনে না, সে সাধারণত সেল করে, মাল সেল করে প্রফিট শেয়ার করে বা কমিশনটা যেভাবেই হোক আর কি, মালিকানা সে নেয় না। আপনার মাল কোম্পানি বিক্রি হলে সে লাভ পাবেন, না হলে তার কিছু যায় আসে না। সাইন হচ্ছে এরকম। সো এটাকে আমরা বলছি টাইপস অফ হোলসেলার, অফগুলি অ্যাসপেক্ট আমরা রাখবো।